আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপি অতি সম্প্রতি নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, সীমাহীন সমস্যা, এবং সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য বিএনপির একমাত্র উপায় হলো একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা লাভ। এবং সেই রাষ্ট্র ক্ষমতা যদি তারা লাভ করতে না পারে, তাহলে সামনের যে দিনগুলো, সেই দিনগুলোতে দলের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। যেভাবে বিভিন্ন এলাকাতে বিএনপির মধ্যে দলাদলি শুরু হয়েছে, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়েছে প্রত্যেকটা জেলা শহর, প্রত্যেকটা উপজেলা শহর, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেভাবে হানাহানি, কাটাকাটি করছে, মারামারি করছে, তাতে করে এই দলটির যে অস্তিত্ব, সেই অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এক, দলের কোনো সেন্ট্রাল কোনো কমান্ড নেই। অর্থাৎ তারেক রহমান সাহেব বহিষ্কার করছেন, রিজভী সাহেব চিঠি ইস্যু করছেন, এ পর্যন্তই। কিন্তু দলের মধ্যে এমন কোনো শক্তিশালী নেতা নেই যিনি তার একটি হুমকি দিয়ে পুরো এই যে বিশৃঙ্খলা দলের মধ্যে, এটিকে নিবারণ করতে পারেন, অথবা দলের মধ্যে এমন কোনো ম্যাগনেটিক নেতৃত্ব নেই যিনি কিনা এই সমস্যাগুলো সাংগঠনিকভাবে সমাধান করতে পারেন। এই দলটি এখন মূলত মিডিয়া নির্ভর। মিডিয়াতে বক্তব্য দেওয়া হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং রাজনৈতিক অনুষ্ঠানে তারা পারস্পরিকভাবে হাজিরা দিয়ে দলের পক্ষে কথাবার্তা বলছেন। কিন্তু সাংগঠনিক সফর চালিয়ে প্রতিটি এলাকায় তার যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভোটের যে রাজনীতি, সেই ভোটের রাজনীতিতে সামনের দিকে এগিয়ে আসা, বা নিশ্চিতভাবে আমরা একটা ভাইব তুলছি যে তারা অত্যন্ত জনপ্রিয় একটি দল, প্রচুর ভোট পাবে। কিন্তু এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ময়দানে বিএনপির অনেকগুলো নির্বাচনী এলাকাতে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে, সেখানে যদি জামাতের প্রার্থী জিতে যায়, সেখানে যদি গণ অধিকারের প্রার্থী জিতে যায়, সেখানে যদি সেই জুনায়েদ সাকির যে দল তারা জিতে যায়, এমনকি ববি হাজ্জাজের দল জিতে যায়, পার্থর দল জিতে যায়, হেফাজতের লোক জিতে যায়, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। স্বতন্ত্র দল, আওয়ামী লীগের লোকজন যদি অন্য নামে নির্বাচন করে, বিএনপির পাত্তাই থাকবে না। এর কারণটা হলো প্রথমত চাঁদাবাজি, দ্বিতীয়ত সরকারি অফিসগুলো এমনভাবে বিএনপিকে সাহায্য করছে, সহযোগিতা করছে, যাতে করে বিএনপির সর্বনাশ ঘটে। যেমন টেন্ডারের যেটা নিয়ে বেশি দুর্নাম হয়, জেলা শহরগুলোতে গিয়ে দেখেন, উপজেলাতে গিয়ে দেখেন, এই টেন্ডারবাজিটা পুরোটাই এখন বিএনপির নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের লাইসেন্স, কিন্তু কাজ করছে বিএনপি, আওয়ামী লীগকে কমিশন দিয়ে দিচ্ছে। আর এই কাজ বিএনপির যে দল পেল, তার প্রতিপক্ষ দল এটি নিয়ে মারামারি, কাটাকাটি করছে। আর সরকারি যারা কর্মকর্তা রয়েছে, তারা অনায়াসে বলে বেড়াচ্ছে আমাদের কি করার আছে, দেখুন ক্ষমতা তাদের হাতে। এই গেল টেন্ডারবাজি। দ্বিতীয়ত থানার দালালি, গিয়ে দেখেন প্রত্যেকটা এলাকাতে থানার দালালি কিভাবে হচ্ছে, এবং এখানে গ্রুপ উপগ্রুপ নিয়ে ওসি সাহেব বসে বসে পায়ের উপর পা তুলে তারা বিএনপির সর্বনাশ ঘটানোর জন্য, দুর্নাম বদনাম ঘটানোর জন্য যা যা করার দরকার সেভাবে থানাকে মোটামুটি খালি করে দিয়েছেন। কেউ মামলা করতে চান, মামলা করেন, প্রতিপক্ষ এসে আবার মামলা করতে চায়, মামলা করে দেওয়া হলো। জামাতের লোক যখন মামলা করতে চায়, আচ্ছা ঠিক আছে মামলা করেন। এইভাবে প্রতিটি এলাকাতে যে মৃত্যুকূপ তৈরি করা হচ্ছে ভোটের জন্য, সেখানে প্রশাসন সুন্দরভাবে খেলে দিচ্ছে বিএনপিকে। বিএনপি এই জিনিসগুলো কি বুঝছে না? অবশ্যই বুঝছে, এবং এই জিনিস থেকে বের হওয়ার জন্য তার রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি। এবং দিন যত যাবে ততই তারা বিপদে পড়বে। অর্থাৎ এখন ধরুন নির্বাচন যদি হয়, ভোট কারো দেওয়ার দরকার নেই, বিএনপি যারা লোকজন আছে তারা শক্তি প্রয়োগ করে যে বা হোক না ভোটের ফলাফল তাদের পক্ষে আনতে পারবে। কিন্তু আজ থেকে 1 বছর পর যদি কোনো অপারেশন ক্লিন হার্ট হয়, সেনাবাহিনী পুলিশ মিলে যদি সেই তৎপরতা চালায়, পুরো বিএনপির লোকজন দেশছাড়া হয়ে পড়বে আওয়ামী লীগের মতো করে। এবং সেই মাঠে যদি আবার একটা নির্বাচন দেওয়া হয়, বিএনপির কোনো প্রার্থীকেই খুঁজে পাওয়া যাবে না। আর বিএনপির যে সকল প্রার্থী এখন এলাকাতে যাতায়াত করছে না, তারা যদি এলাকাতে যান, সবাইকে বলবে, ভোটাররা বলবে, আপনি এতদিন কোথায় ছিলেন? বিএনপির যে লোকজন আমাদেরকে ক্ষতি করে গেছে, সেই ক্ষতি এভাবে পোষাবেন ইত্যাদি সব কিছু। ফলে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, এবং বিএনপির জন্য ভালো হতো যদি এটা জুন, জুলাই, আগস্ট মাসে হতো, আরও ভালো হতো। এখন ডিসেম্বরকে তারা ডেডলাইন দিয়ে
নির্বাচন চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এটাকে ডিসেম্বর প্লাস 2026 সনের জুন এই সমস্ত কথাবার্তা বলছেন, তখন তারা রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছেন। কিন্তু ইদানিংকালে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে 2026 সনের জুন তো দূরের কথা, 2027 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তখন যদি নির্বাচন হয় তখন কি যে হবে এটা আমরা এখন পর্যন্ত ক্যালকুলেশন করতে পারছি না। আর এইরকম যখন একটা অনিশ্চয়তা চলছে, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো বৈদেশিক সফর, প্রথমত চীন সফর, দ্বিতীয়ত বিমস্টেক সম্মেলনে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। এই দুটো বৈঠকই তার হাতকে শক্তিশালী করেছে, তার ব্যক্তিত্বকে সুদৃঢ় করেছে, এবং তাকে যারা নেহায়েত দুর্বল এবং অরাজনৈতিক ভাবতেন তাদের জন্য একটা রীতিমতো চপেটাঘাত শুরু হয়েছে। তিনি যেভাবে চীনকে ম্যানেজ করেছেন এবং চীন যেভাবে তার কাছে ধরা দিয়েছে, ফলে চীনের সঙ্গে যদি জনাব তারেক রহমানের কোনো সম্পর্ক থেকে থাকে, বিএনপির সাথে যে সম্পর্কগুলো থেকে থাকে, সেই সম্পর্কের চাইতে দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্কটি, এটি মোর ভায়াবল মনে হচ্ছে। এবং এই ভায়াবল সম্পর্কের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস এটিকে মার্কেটিং করবেন, এটিকে তিনি এগিয়ে নেবেন। চীনের কর্মকর্তারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশের কর্মকর্তারা চীনে যাবেন, বিনিয়োগ আসুক বা না আসুক, চীনের সঙ্গে তার যে সম্পর্ক, এই সম্পর্কটিকে কিভাবে কাজে লাগিয়ে তিনি চীন থেকে যেভাবে বেজিং ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট নিয়েছেন, এভাবে চীনের বড় একটি কর্মকর্তা, সেটা ভাইস প্রেসিডেন্ট হোক, এমনকি প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসেন, তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটি সংবর্ধনা দেওয়া যায়, এটি অন্তত 1 মাস বাংলাদেশকে উদ্বেলিত করবে। আসছে 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 এর কারণ হলো আমাদের ইকোনমিটা এমন একটা পর্যায়ে আছে এই মুহূর্তে, যে পর্যায় থেকে আসলে আমাদের আসলে খুব বৈদেশিক সাহায্য তেমন কিছু দরকার নাই। যেভাবে রেমিটেন্স আসছে এবং যেভাবে এখন রপ্তানি হচ্ছে, ফলে আমাদের বৈদেশিক রিজার্ভের যে পরিমাণ, এটা বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আমাদের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আমদানি কমতে থাকবে। আর আমদানি কমার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হচ্ছে, আমাদের যেহেতু একটি অরাজনৈতিক সরকার, যে বছরে প্রায় 300 কোটি টাকার যে এডিবি হয়, অর্থাৎ এলাকাতে 40 দিনের কর্মসূচি, বিভিন্ন সামাজিক কর্মসূচি সব মিলে প্রায় 3 লক্ষ কোটি টাকা। অর্থাৎ যদি 6 লক্ষ কোটি টাকার বাজেট হয়, অর্ধেকটাই এভাবে আসলে এডিবিতে চলে যাবে, বা 7 লক্ষ কোটি টাকার হলে অর্ধেকই এডিবিতে চলে যাবে 3 লক্ষ কোটি টাকার। এই 3 লক্ষ কোটি টাকার মধ্যে এই বছর যে বাজেট, সেখানে 1 লক্ষ কোটি টাকা হইলে হয়ে যাবে। এই কারণে লেখা রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে সবই কেউ মানে এই মুহূর্তে ওটা জাতীয় নিউজে আসবে না, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। এলজিডি রাস্তাগুলো, রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তাগুলো, তারপর শেষে কিছু মাটির রাস্তার কাজ, এলাকাতে কর্মসৃজন যে সকল প্রকল্প রয়েছে, সব মিলিয়ে 3 লক্ষ কোটি টাকার যে একটা বার্ডেন, এখান থেকে কমিয়ে 2 লক্ষ কোটি টাকা যদি হয়, তাহলে 1 লক্ষ কোটি টাকা থাকবে। এটা দিয়ে টুকটাক কিছু কাজকর্ম করা, আর হলো বিদেশির যে ঋণগুলো রয়েছে সেই ঋণগুলো পরিশোধ করা, আর সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া। সব মিলিয়ে এখন যে ইনকাম রয়েছে, আমাদের কাস্টমস অবকারী শুল্ক থেকে যা কিছু আসছে, ভ্যাট থেকে যা কিছু আসছে, অন্যান্য যা কিছু আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চোখ বুঝে তিনি যদি এডিবি কমিয়ে ফেলেন, রাজনীতিতে টাউটারি বাটপারি টেন্ডারিবাজি কমিয়ে ফেলেন, টাকা পাচার কমানো যায়, তাহলে বিশ্বের যে কোনো এমবার্গো দেখ না কেন, কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিদেশি বিনিয়োগ না হলেও তার কিছু আসে যায় না। এমনকি বাংলাদেশের সবগুলো গার্মেন্টস বন্ধ হলেও তার কিছু আসবে যাবে না, বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে যাবে। তো এই যে একটা অবস্থা তিনি পেয়ে গেছেন, এখন তাকে যে জিনিসটা দরকার সেটা হলো অভ্যন্তরীণ রাজনীতিকে কুল রাখা। আর অভ্যন্তরীণ রাজনীতিকে কুল রাখার জন্য যেটি দরকার সেটি হলো, আওয়ামী লীগ যেটি করেছে, বিএনপির অনেক নেতাকে তারা কিনে নিয়েছে, তারপরে রাজপথের অনেক নেতাদেরকে তারা কিনে নিয়েছে, তাদেরকে ডিজিএফআই দালাল বানিয়ে, কখনো জেলে নিয়ে, কখনো টাকা দিয়ে, কখনো বিদেশে পাঠিয়ে, কখনো হুমকি দিয়ে, ধামকি দিয়ে, যেভাবে তাদেরকে 15টি বছর একেবারে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, সেই মেরুদণ্ডহীন লোকগুলোই এখন বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় প্রাণপুরুষ। ফলে এরা রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। এদের মেরুদণ্ড তৈরি হওয়ার আগেই এদের যে বয়স হয়ে গেছে, এদেরকে কবরে যেতে হবে। আর তরুণ যারা রয়েছেন, তাদেরকে ব্যাপার হলো যে হাড্ডি যদি একবার ভেঙে যায়,
বা হাড্ডি যদি একবার বেঁকে যায়, ওটাকে আর সোজা করা যায় না। কাজেই যদি 30 বছরের নিচে বা 40 বছরের নিচে যে সকল তরুণ রাজনীতিবিদ রয়েছেন, যারা একবার ক্যান্টনমেন্টে গিয়েছেন, যারা একবার ডিজিএফআই এর কাছ থেকে টাকা নিয়েছেন, এনএসআই টাকা নিয়েছেন, আওয়ামী লীগের টাকা নিয়েছেন, দালালি করেছেন, জেল খেটেছেন, ভয় পেয়েছেন, হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খেয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন এই মুহূর্তে ওই পদ পদবিতে আছেন, তারা ডাকলেও তারা আব্বা আব্বা করে সেখানে চলে যাবেন এবং আগে যেভাবে ভয় পেতেন ওইভাবেই তারা ভয় পাবেন। ফলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো সমস্যা নয় যে রাজনীতির অঙ্গনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা বিরাট অংশকে এইভাবে ছলে বলে কৌশলে, আওয়ামী কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণ রাখা। বাকি থাকে জনগণ। আমজনতা মাঝে মধ্যে রাগ হয়ে যায়। যেমন যে বিষয়গুলো নিয়ে তারা খুব রাগ হয় সেটা হলো নিত্য প্রয়োজনীয় ছোট ছোট দ্রব্য সামগ্রী, যেমন কাঁচামরিচের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল, ছোলার দাম বেড়ে গেল, এই জিনিস